অভিন্ন দেওয়ানি বিধি বিল আনার আগে কমিটি গঠন রাজ্যের। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে কমিটি গঠন। ইউসিসি নিয়ে সরকার গঠিত কমিটিতে রয়েছেন 9 সদস্য। কমিটিতে রয়েছেন তথাগত রায়, দুষ্মন্ত নারীওয়ালা, সংঘমিত্রা ঘোষ। সোমা রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। আমি সোমার কাছে একবার চলে যাবো। সোমা, অভিন্ন দেওয়ানি বিধি বিল আনার আগে রাজ্যের এই কমিটি গঠন কতটা তাৎপর্যপূর্ণ? কমিটির সদস্যদের কাজ কি হবে? দেখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই যেহেতু বেশি গুরুত্বপূর্ণ সেই কারণেই কিন্তু আমরা দেখলাম তড়িঘড়ি মনোজ আগরওয়াল অর্থাৎ মুখ্য সচিব তিনি দিল্লিতে চলে যান। সেখানে গিয়ে কিন্তু এই ইউসিসির যিনি প্রধান রয়েছেন রঞ্জনা দেশাই তার সাথে তিনি আলোচনায় বসেন এবং 9 জনের একটি কমিটি, সেই কমিটিও কিন্তু প্রস্তুত হয়ে গেছে এবং এই কমিটি তারা কিন্তু ইতিমধ্যেই সেই কাজ করতে শুরু করে দিয়েছে। কারণ কমিটি গঠন হয়ে গেছে। কমিটির কি কাজ থাকবে দেখো, যেটা বলা হচ্ছে আমরা জানি যে এক দেশ এক আইন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে নানাবিধ যে বিষয়গুলো লিপিবদ্ধ হবে বা যেগুলো গুরুত্ব পাবে সেগুলো নিয়ে কিন্তু যে খসড়া, সেই খসড়া কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে এবং এই যে 9 জনের কমিটি হয়েছে সেই কমিটি কিন্তু এই বিষয়গুলো যে রয়েছে সেগুলো নিয়ে কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তারা কথা বলবেন। এই বিল বিধানসভায় আনা হবে সেই বিষয়টি কিন্তু এর আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছেন যে কমিটি গঠন হয়ে গেছে এবং সেই কমিটির কাজ 2-3 দিনের মধ্যেই শুরু হয়ে যাবে। আমরা নবান্ন সূত্র থেকে এখন যেটা খবর পাচ্ছি সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং দেখো এখন কিন্তু আর সময়ের অপেক্ষা। সেই রিপোর্ট কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবে, তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী খুব শীঘ্রই কিন্তু রাজ্য বিধানসভায় এই বিল কিন্তু আনতে চলেছে। ফলে বোঝাই যাচ্ছে এই যে অভিন্ন দেওয়ানি বিধি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার জন্যই কিন্তু এই তড়িঘড়ি মিটিং, কমিটি গঠন এবং তার কাজ শুরু হওয়া। বেশ সোমা, ধন্যবাদ। অভিন্ন দেওয়ানি বিধিতে কমিটি গঠনের কথা গতকালই বলেন শুভেন্দু অধিকারী। এবার শোনাই আপনাদের কি বলেছিলেন মুখ্যমন্ত্রী। ইউসিসি কমিটি ফরমেশন হয়ে গেছে, ক্যাবিনেট ফর্ম করে দিয়েছে, রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে কমিটি হয়েছে, নোটিফিকেশন বা সব হয়ে গেছে। রঞ্জনা দেশাই কমিশন কাজও শুরু করে দিয়েছে। উই আর হোপফুল যে খুব তাড়াতাড়ি ইউনিফর্ম সিভিল কোড আমরা বিধানসভায় আনতে পারব। আইনজীবী ফিরদৌস শামীম রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার সরাসরি ওনার কাছে চলে যাব। শামীম বাবু, আপনি এই বিষয়টিকে, এই বিলটিকে এবং তার সঙ্গে কমিটি গঠন কিভাবে দেখছেন, কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আমাদের দেশের সংবিধানে নির্দিষ্টভাবে বলা আছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসিতে যে গোটা দেশে ইউনিফর্ম সিভিল কোড আনতে হবে এবং স্টেটকে তার উদ্যোগ গ্রহণ করতে হবে। কিন্তু এই ধরুন আমাদের দেশে যখন ইংরেজরা শাসন করতো সেই সময়ও আমাদের দেশে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, তাদের মধ্যে যেমন ধরুন ম্যারেজের ক্ষেত্রে বা সম্পত্তির অধিকারের ক্ষেত্রে বিভিন্ন আইন প্রচলন ছিল। সেই সময়ে লর্ড বেন্টিং সেই সময় চেষ্টা করেছিলেন এবং আপনাদের মনে থাকবে নিশ্চিতভাবে এই ম্যারেজের ক্ষেত্রে বা সাকসেশনের ক্ষেত্রে, যেমন ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট, ম্যারেজ অ্যাক্ট, এখন যেমন ধরুন স্পেশাল ম্যারেজ অ্যাক্টে চাইলেই 2 জন মুসলিম চাইলে বিয়ে করতে পারেন, একজন মুসলিম একজন হিন্দু চাইলে বিয়ে করতে পারেন। ফলে এটা নয় যে আপনার রাইট টু চয়েস নেই। দেখুন, ইউনিফর্ম সিভিল কোড অবশ্যই এটা হচ্ছে গোল। সেই গোলে পৌঁছতে গেলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেক্ষেত্রে এই নাগরিকদের যে বহুত্ববাদ আছে সেই বহুত্ববাদকে সম্মান করে আপনাকে সকলে এক পেডিস্টালে আনতে হবে। দুর্ভাগ্য হলে সত্য, আমাদের দেশে এখনো পর্যন্ত আমরা সমস্ত নাগরিককে এক পেডিস্টালে আনতে পারিনি। আপনি যদি দেখেন আমাদের সংবিধানে এই ডিপিএসপি চ্যাপ্টারে অর্থাৎ পার্ট 4-এ যে আর্টিকেলে এই ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা আছে তার আগের আর্টিকেলে বলা আছে যেমন এগ্রিকালচারাল লেবার বা ইন্ডাস্ট্রিয়াল লেবার, তাদের ক্ষেত্রে লিভিং ওয়েজেস এর ব্যবস্থা করতে হবে এবং তাদের জীবন ধারণের মান উন্নত করতে হবে এবং রাষ্ট্রকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে বলুন তো যে কৃষি শ্রমিক বা এই শিল্প শ্রমিক, তাদেরকে আমরা এখনো পর্যন্ত স্ট্যান্ডার্ড লাইফ দিতে পেরেছি? পারিনি। ফলে আবার আপনি যদি দেখেন যে তার মানে কি হচ্ছে, আমরা এখনো পর্যন্ত ওই যে কনস্টিটিউশন সেট গোল সেটাকে অ্যাচিভ করতে পারিনি। আপনি যে ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হচ্ছে, কিন্তু এক্সেপশন রাখা হবে। কি বলা হচ্ছে যে এখনো পর্যন্ত সে বিল আসেনি, ফলে এখনই মন্তব্যটা অত্যন্ত প্রিম্যাচিওর। কিন্তু তা সত্ত্বেও যে কথা ভেসে আসছে যে আমরা আদিবাসীদের বাইরে রাখবো, তার মানে কি? তার মানে আমরা এখনো সেম পেডিস্টালে আনতে পারিনি।
এবং সেটা থ্রু আউট দ্য কান্ট্রি চালু করার কথা বলা আছে। সেটা কিন্তু একটি নির্দিষ্ট স্টেটে চালু করার কথা বলা নেই। আপনি একটা স্টেটে চালু করবেন, সেই স্টেটে আবার কিছু মানুষকে বাদ রাখবেন, তাহলে আমরা যে কনস্টিটিউশনাল গোল সেই গোলে কিন্তু পৌঁছতে পারছি না। দেখুন, ইউনিফর্ম আমাদের দেশে ক্রিমিনাল লতে কোনো ভিন্নতা নেই। আপনি সে হিন্দু হিন্দু খুনি বা মুসলিম খুনি বা খ্রিস্টান খুনি বা জৈন খুনি, তাদের জন্য ওই খুনের শাস্তি এক। কিন্তু আমাদের দেশে এই যে সিভিল ল আলাদা আলাদা কেন? যেমন ইংরেজ পিরিয়ডে তখন থেকে উদ্যোগ গ্রহণ করা হলেও যখন আমরা সংবিধান অ্যাডপ্ট করলাম, আমরা যখন ভারতীয়রা স্বাধীন হলাম, সংবিধান গ্রহণ করলাম আমরা, কারণ আমরা সংবিধান আমরা নিজেরাই নিজেদেরকে উৎসর্গ করেছি। সেই জন্য দেখুন, উই দ্য পিপুল অফ ইন্ডিয়া বলে দেখবেন আমাদের সংবিধানের প্রস্তাবনা শুরু হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ আমরা সংবিধান নিজেরাই নিজেদেরকে উৎসর্গ করেছি। এই উৎসর্গকৃত করার কারণ কি? কারণ হচ্ছে আমরা এটা একটা রাষ্ট্র গঠন করছি, সংবিধান হচ্ছে সেই রাষ্ট্রের সঙ্গে আমার চুক্তিপত্র। বেশ, ফলে সেই বেশ। সংবিধানে আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যাখ্যার জন্য, অনেক ধন্যবাদ। কোনো কিছু করতে চান, তার জন্য একটা সামাজিক ঐক্যমত্য দরকার। সামাজিক যদি মতপার্থক্য থাকে, সামাজিক রীতিনীতির বদল আনতে গেলে যদি মতপার্থক্য থাকে, তো সেটা তো বাঞ্ছনীয় নয়। একটা ঐক্যমত্য দরকার। বাকিটা আমাদের দল খতিয়ে দেখছেন এবং যা যা পদ্ধতি আছে সেই অনুযায়ী পদক্ষেপ হবে। পরবর্তী পদক্ষেপ আমাদের চেয়ারপারসন যিনি আছেন, জাস্টিস রঞ্জনা দেশাই, উনি ঠিক করবেন। স্বাভাবিকভাবে একটা সভা টভা মিটিং টিটিং হবে প্রথমে, তারপরেতে কার্যপ্রণালী ঠিক হবে।